আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের দিনভর কয়েক দফা মুষলধারে বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা শহরের অনেক জায়গা। কিন্তু এমন দিনেও বাংলাদেশের রাজনৈতিক তাপমাত্রা ফুটন্ত কড়াইয়ের মতো। সে তাপ আবার যমুনার জন্য হয়ে দাঁড়িয়েছে আগ্নেয়গিরির লাভার মতো। অগ্নুৎপাত ঠেকাতে দফায় দফায় পর্দার আড়ালে চলছে বহু খেলা। অধ্যাপক ইউনূসের ঐকমত্য কমিশনের সুপারিশ, জুলাই সনদের বাস্তবায়ন আর নির্বাচনকে ঠেলে দিয়েছে চরম অনিশ্চয়তায়। তিন মিত্র রাজনৈতিক দলের বিরোধের মুখে সংস্কারের জন্য নেওয়া সব মহাযজ্ঞ ঢাকা পড়ে গেছে। ফলে সরকার পিআর টিম থেকে যতই জোর গলায় বলা হোক না কেন, দেশব্যাপী মানুষের মধ্যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে ব্যাপক অনিশ্চয়তা দেখা দিয়েছে। 1 অক্টোবর সন্ধ্যায় তিন বাহিনীর প্রধান অধ্যাপক ইউনূসের সাথে বৈঠকে স্মরণ করিয়ে দিয়েছেন পুরনো সেই কথা, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশের পরিস্থিতি ভয়ানক রূপ নিতে পারে। সেনাবাহিনীও আর মাঠে থাকতে পারবে না। সূত্রগুলো বলছে, এই অনিশ্চয়তা দূর করতে অধ্যাপক ইউনূস সময় পাবেন 15 নভেম্বর পর্যন্ত। তার মধ্যে তাকে নিতে হবে চূড়ান্ত সিদ্ধান্ত। তবে প্রশ্ন হচ্ছে, সেই সিদ্ধান্ত কি তিনি সংবিধানের মধ্যে থেকেই নেবেন, নাকি দুই রাজনৈতিক মিত্র জামাত ও এনসিপির চাওয়া মতো অসাংবিধানিক পথে হাঁটবেন? সরকারের একাধিক সূত্র বলছে, সাংবিধানিক উপায়ে 15 নভেম্বরের মধ্যে এই নিশ্চয়তার সমাধান করতে না পারলে সরকারের বেশ কয়েকজন সিনিয়র উপদেষ্টা পদত্যাগ করতে পারেন। অন্যদিকে ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর বিএনপির হাইকমান্ড এখন দিশেহারা। আপাতত ধীরে চলনীতি নিলেও পরিস্থিতি বুঝে জুলাই সনদকে আদালতে চ্যালেঞ্জ করা সহ দুটি উপায় ভেবে রেখেছে দলটি। পর্দার আড়ালে সরকারি কিংস পার্টি এনসিপির সাথে আসন ভাগাভাগি এবং ক্ষমতায় গেলে মন্ত্রিত্বের বিষয়টি নিয়ে বিএনপি চালাচ্ছে সমঝোতার চেষ্টা। তবে নাছোড় বান্দা জামাত ইসলামী নির্বাচনের আগে গণভোট নিয়ে আপাতত অনড় অবস্থানে থাকতে চায় দলটি। সময় বুঝে আরো দাবি নিয়ে মাঠে নামবে তারা, লক্ষ্য নির্বাচন পেছানো। প্রশ্ন হলো, ঘরে ও ঘরের বাইরে নিয়ত দমকা হওয়া বইতে থাকা চরম প্রতিকূল পরিবেশের মধ্যে অধ্যাপক ইউনূস এখন কি করবেন? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিস্তারিত। অধ্যাপক ইউনূসের ঘোষিত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হতে গেলে বাকি আছে 3.5 মাস। এমন সময় যেখানে চায়ের টেবিলে থেকে রাজনীতির মাঠে সবখানে আলোচনার বিষয় হওয়ার কথা ছিল কে কোন আসনে দাঁড়াচ্ছে, কার দিকে পাল্লা ভারী, ভোটাররা কেন কাকে ভোট দিবেন, এসব। অথচ গণমাধ্যম থেকে শুরু করে রাজনীতির মাঠ সবখানে আলোচনার বিষয়বস্তুর একটি শঙ্কা, সেটি হলো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তো। এসব আলোচনায় কান পাতলেই শোনা যায় বেশিরভাগ মানুষের মনে হয় নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না কিংবা হওয়া সম্ভব নয়। যারা একটু আশাবাদী তারা মনে করেন নির্বাচন হলেও সেটি হবে খুব খারাপ নির্বাচন। অথচ গত বছরের আগস্টে ক্ষমতার পট পরিবর্তনের পর দেশের বেশিরভাগ মানুষের চাওয়া ছিল একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। সেই চাওয়াটাই এখন সবচেয়ে বেশি অনিশ্চয়তা আর বিরোধের মুখে পড়েছে। দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থার মূলে আছে জুলাই জাতীয় সনদ 2025 এবং এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে সৃষ্ট বিরোধ। মূলত তিনটি বিষয় নিয়ে বিরোধ চরমে উঠেছে। এক, গণভোট জাতীয় নির্বাচনের আগে নাকি একই দিনে হবে। দুই, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার পরেও জুলাই সনদে নোট অফ ডিসেন্টের বিষয়গুলো গায়েব করে দেওয়া। তিন, সংসদকে তুচ্ছ তাচ্ছিল্য করে ঐকমত্য কমিশনের সুপারিশে 270 দিন বা 9 মাসের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে বাস্তবায়নের আদেশ জারি করা। সাথে আছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশে কে স্বাক্ষর করবেন, রাষ্ট্রপতি নাকি প্রধান উপদেষ্টা। নোট অফ ডিসেন্ট গায়েব হয়ে যাওয়াকে বিএনপি বলছে প্রতারণা। গণভোট নিয়ে জামাত ইসলামী ও তাদের অনুসারীরা বলছে নভেম্বরে গণভোট হতে হবে। অন্যদিকে বিএনপিও তাদের অনুসারীদের দাবি সংসদ নির্বাচনের আগে গণভোট হতে পারবে না। দর্শক, জাতীয় ঐক্যমত্য কমিশন দুই বিকল্প প্রস্তাবই সরকারের কাছে পেশ করেছে। সমস্যা হলো, যিনি সরকার প্রধান তিনি ঐক্যমত্য কমিশনের প্রধান। স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, কে কার কাছে
প্রস্তাব পেশ করেছেন। প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র অনৈক্যের কারণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের দুরূহ চ্যালেঞ্জ দেখছে সরকার। তবে গণভোট সহ সনদ বাস্তবায়নের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে সরকার। সরকার একাধিক সূত্র বলছে, সনদ বাস্তবায়ন, গণভোট ও নির্বাচন নিয়ে যে শঙ্কা দেখা দিয়েছে তাতে সবচেয়ে বেশি বিচলিত সরকারের বেশ কয়েকজন সিনিয়র উপদেষ্টা। তারা অধ্যাপক ইউনূসকে জানিয়ে দিয়েছেন 15ই নভেম্বরের মধ্যে তাকে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিতে হবে, না হলে বেশ কয়েকজন উপদেষ্টা পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে রেখেছেন। এক্ষেত্রে অধ্যাপক ইউনূস তার 3 রাজনৈতিক মিত্রকে সমানভাবে খুশি করার মতো সিদ্ধান্ত নিতে পারেন। প্রথমত, বিএনপিকে খুশি করার জন্য গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হওয়ার ঘোষণা দিতে পারেন। আবার জামাত এনসিপিকে খুশি করার জন্য স্বয়ংক্রিয়ভাবে 9 মাসের মধ্যে ঐকমত্য কমিশনের সুপারিশ বজায় রাখার ঘোষণা দিতে পারেন। সেটি হলে বিএনপি ও এনসিপি মেনে নেওয়ার সম্ভাবনাই বেশি, কারণ এরই মধ্যে পর্দার আড়ালে বিএনপি সরকারি কিংস পার্টি এনসিপির সাথে সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে এনসিপিকে 20টি আসনে ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছে। বিএনপি সরকার গঠন করলে এনসিপি কমপক্ষে 3টি মন্ত্রিত্বও চায়। বিএনপি সূত্রগুলো বলছে, শেষ পর্যন্ত এই প্রস্তাবে বিএনপি রাজি হয়ে যাবে। তবে জামাতের সূত্রগুলো বলছে, নির্বাচনের আগে গণভোটের ইস্যুতে এখন তাদের আর পেছানোর উপায় নেই। পেছালে সেটি রাজনৈতিক দিক থেকে বড় পরাজয় হয়ে যাবে। এমন ত্রিসংকুল অবস্থার মধ্যে 1 নভেম্বর সন্ধ্যায় 3 বাহিনীর প্রধান হঠাৎ করে সাক্ষাৎ করেন অধ্যাপক ইউনূসের সাথে। প্রধান উপদেষ্টার দপ্তরের বিবৃতি অনুযায়ী শনিবার সন্ধ্যা 7টায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। বিবৃতিতে বলা হয়, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন নিশ্চিত নিরাপত্তা বজায় থাকে এবং নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সে বিষয়ে সব ধরনের প্রস্তুতি নিতে 3 বাহিনীর প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সূত্রগুলো বলছে, বৈঠকে 3 বাহিনীর পক্ষ থেকে দেশের বর্তমান রাজনৈতিক অচল অবস্থা নিয়ে শঙ্কার কথা তুলে ধরা হয়। প্রধান উপদেষ্টাকে সংবিধানের মধ্য থেকে সমস্যার সমাধানের কথা বলেন 3 বাহিনীর প্রধান। বৈঠকে আলোচনায় উঠে আসে, এর আগে সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশের অভ্যন্তরীণ আঞ্চলিক পরিস্থিতির হুমকির মুখে পড়ার কথা বলা হয়েছিল। বিষয়টি আবারও 3 বাহিনীর প্রধান তুলে ধরেন। তাছাড়া 1.5 বছর ধরে সেনার সদস্যরা ব্যারাকের বাইরে আছে। ফেব্রুয়ারির পর বিষয়টি আর সম্ভব নাও হতে পারে। বিশেষ করে আরাকান আর্মি সহ বেশ কিছু সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বাড়ছে সীমান্তে। তাই যতটা সম্ভব দ্রুত সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যেতে চান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৈঠকে 1 অক্টোবর ভোলায় বিএনপি ও বিজেপির মধ্যে সংঘাতের বিষয়টি তুলে ধরে সামনে এর চেয়ে খারাপ পরিস্থিতির আশঙ্কা করা হয়। দর্শক, রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদের পক্ষে এনে সরকার যতটুকু বাহবা পেয়েছিল তার বেশি সমালোচিত হয়েছে আইনি ভিত্তি দিতে গিয়ে। প্রশ্ন দেখা দিয়েছে, জুলাই সনদ বাস্তবায়নে আদেশে স্বাক্ষর করবেন কে, রাষ্ট্রপতি নাকি প্রধান উপদেষ্টা? সরকার সংশ্লিষ্ট একাধিক পক্ষ থেকে বলা হয়েছে, অসাংবিধানিক কিছু করা হলে সেটি বিপদ বাড়াতে পারে। 270 দিন বা 9 মাসের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে জুলাই সনদ পাশ হওয়ার বিধানটি অসাংবিধানিক। এটি থাকলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জুলাই সনদে স্বাক্ষর নাও দিতে পারেন, এমন তথ্য আছে সরকারের কাছে। আবার সরকারের উপর চাপ বাড়াতে বিষয়টি নিয়ে বিএনপি আদালতে যাওয়ার চিন্তাও করে রেখেছে। বিএনপিপন্থী আইনজীবীরা এরই মধ্যে জুলাই সনদকে আইনিভাবে চ্যালেঞ্জ করার মতো কমপক্ষে 4টি পয়েন্ট চিহ্নিত করে রেখেছে, যেগুলো আদালত ও সংসদের সাংবিধানিক ক্ষমতাকে সুপারসিড করে। দর্শক, একদিকে অধ্যাপক ইউনূসের সিনিয়র উপদেষ্টারা হতাশ, অন্যদিকে মিত্ররা মুখোমুখি অবস্থানে। আবার নিরাপত্তার শঙ্কার কথা সরকারকে জানিয়েছে সংশ্লিষ্ট বাহিনীগুলো। এমন পরিস্থিতিতে অধ্যাপক ইউনূস আগামী 15ই নভেম্বরের মধ্যে কি সিদ্ধান্ত নেবেন? তিনি যদি বিবাদমান 2 পক্ষকে খুশি রাখতে চান তাহলে তাকে অসাংবিধানিক পথে হাঁটতে হবে। সেক্ষেত্রে আরো বড় চাপের মুখে পড়তে পারেন তিনি, এমন আশঙ্কা তার ঘনিষ্ঠ মিত্রদের। সেটি হলে ফেব্রুয়ারিতে নির্বাচনের স্বপ্ন
আরো ফিকে হয়ে যাবে। 9:18 তারা এই খবরটা পাবলিশ করে তাদের অনলাইনে। সেই খবরটা হচ্ছে জরুরি মিটিং করতে বাংলাদেশের 3 বাহিনী প্রধান যমুনায় গেছেন। প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের জরুরি মিটিং হচ্ছে। কেন তাদেরকে জরুরি তলব, কেন তারা গেলেন, কোন পরিপ্রেক্ষিতে গেলেন, কি হচ্ছে যমুনায়, এটা নিশ্চিত করেই বাংলাদেশের মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবে। আমরাও একটু বোঝার চেষ্টা করব কালবেলা কি বলছে এবং পারিপার্শ্বিক প্রেক্ষাপটে কি আলোচনা হতে পারে, কি ঘটতে পারে। তবে আগে থেকেই কেউ আবার অনুমান করে নিয়েন না যে দেশে সামরিক শাসন আসছে, কারণ সেনাবাহিনী প্রধান বহু আগেই বলে দিয়েছেন যে তারা কোনোভাবেই ক্ষমতা টেক ওভার করবে না। তাহলে বিকল্প কি হচ্ছে? পর্দার আড়ালে অনেক আলোচনাই হতে পারে যেগুলো প্রকাশ্যে হয়তো আসবে না, যতটুকু আসবে ততটুকুই হয়তো আমরা জানতে পারবো। কালবেলা কি বলছে, পারিপার্শ্বিক ঘটনা কি বলছে, একটু বুঝে ওঠার চেষ্টা করি চলুন এই ভিডিওতে। দর্শক, বলছিলাম জরুরি মিটিংয়ে বসেছেন 3 বাহিনী প্রধান এবং আমাদের প্রধান উপদেষ্টা বিশ্ববরেণ্য নোবেল লরিয়েট প্রফেসর ইউনূস। কেন তাদেরকে এই 3 বাহিনী প্রধানকে যমুনায় ডেকে নেওয়া হলো, এই জরুরি বৈঠক কেন? যদিও যমুনার সূত্র কালবেলাকে বলছে যে এটা নাকি রেগুলার বৈঠক, কিন্তু 3 বাহিনী প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার কিংবা প্রধানমন্ত্রীর কোনো রেগুলার বৈঠক থাকে না, কারণ একেবারেই জরুরি প্রয়োজন ছাড়া 3 বাহিনীকে একসাথে ডেকে সরকার প্রধান কখনো মিটিং করেন না। তার মানে একটা জরুরি পরিস্থিতি তৈরি হয়েছে। জরুরি পরিস্থিতি কি তৈরি হয়েছে? রাজনৈতিক প্রেক্ষাপটটাই নিশ্চিত, কারণ রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা দেখছি যে গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন, আরপিও সংশোধন, নানা ব্যাপারে স্পষ্ট একেবারে সামনাসামনি অবস্থানে উপনীত হয়েছে জামাত, বিএনপি এবং এনসিপি। বিশেষ করে এই 3টা দলকে নিয়েই তো মূলত আলোচনা হয়, রাজনীতি হয়, যেহেতু সরকার এক ধরনের স্বীকৃতি দিয়ে দিয়েছে এনসিপিকে 3য় বৃহত্তম দল হিসেবে। অন্যান্য দলগুলো কি বলছে না বলছে সেগুলো খুব একটা কর্ণপাত করেন না সরকার। এই প্রেক্ষাপটে এই বৈঠকটা হচ্ছে কালবেলা। যেটা বলছিলাম যে 9:18 এই ভিডিওটা যখন শুরু করি তার মাত্র 12-13 মিনিট আগে এই খবরটা তারা সামনে নিয়ে আসে। তারা যেটা বলছে শিরোনামে, যমুনার ছবি দিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় 3 বাহিনী প্রধান। কি বলছে সেখানে? প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করতে তার সরকারি বাসভবন যমুনায় গেছেন সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এই বৈঠকটা সন্ধ্যার পরে শুরু হয়েছে, তারা গিয়েছেন, এটা কালবেলা নিশ্চিত করছে। কিন্তু এই সংক্রান্ত কোনো খবর গণমাধ্যমে ছিল না যে 3 বাহিনী প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করবেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে বেশ আগে থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে 3 বাহিনী প্রধানের একটি বৈঠক শিডিউল করা ছিল। সেখানে আগামী নির্বাচন, সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। তবে আজকের বৈঠকে কি বিষয়ে আলোচনা হবে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। মানে প্রধান উপদেষ্টার বাসভবনের সূত্র থেকে বলা হয়েছে যে এটা নাকি অনেক আগে থেকেই নির্ধারিত ছিল, কিন্তু সেটা যে অনেক আগে থেকে নির্ধারিত ছিল না এটা মোটামুটি অনুমান করা যায়। আর নির্ধারিত থাকলেও এখনকার বৈঠকের আলোচ্য সূচি যে সাধারণ নির্বাচনে কি আইন শৃঙ্খলা পরিস্থিতি, বাহিনী কতজন সদস্য অংশগ্রহণ করবেন না করবেন এই ব্যাপারে যে আলোচনা না, সেটাও আমরা অনুমান করতে পারি, কারণ উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি সরকার হ্যান্ডেল করতে হিমশিম খাচ্ছে, যেটা উপদেষ্টা আসিফ নজরুল একেবারে স্বীকারই করেছিলেন যে এরকম পরিস্থিতিতে সরকার কি করবে, আমরা কি করব বুঝতে পারছি না। এরকম সরল স্বীকারোক্তি যখন তিনি দিয়েছিলেন তখন কিন্তু বোঝা যায় যে পরিস্থিতি খুব একটা ভালো নয়, পরিস্থিতি নাজুক। এই কারণে 3 বাহিনীর প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টা একটা সলা পরামর্শ করার চেষ্টা করছেন যে উদ্ভূত এই পরিস্থিতি যদি সাংঘর্ষিক পর্যায়ে যায় কিংবা যে পরিস্থিতি তৈরি হতে পারে সেটা মোকাবেলা করা যায় কিভাবে, হয়তো বুদ্ধি পরামর্শ করছেন। সেটা পজিটিভ ওয়েতে দেখায় এখন পর্যন্ত ভালো, নেগেটিভ চিন্তা আমরা না করি। কালবেলা আরও বলছে যে এর আগে গত 1 সেপ্টেম্বর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ
সাক্ষাৎ করেছিলেন, সর্বশেষ 1 সেপ্টেম্বর আমরা সাক্ষাৎ করতে দেখেছি। তারও আগে আগে তারপরে 22 সেপ্টেম্বর আবার তাকে বৈঠক করতে দেখেছি, সর্বশেষ 22 সেপ্টেম্বর তাকে বৈঠক করতে দেখেছি। অর্থাৎ সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বরে একই মাসে 2বার সেনা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছিলেন, কিন্তু নৌপ্রধান বিমান প্রধানের সঙ্গে সাক্ষাৎ হয়নি, কিংবা এই 3 জনকে একসাথে মিটিং করা অনেক দিন পরে, উপদেষ্টা পরিষদের দায়িত্ব নেওয়ার পরে একদিন সম্ভবত এরকম ঘটনা ঘটেছে, তাছাড়া এই ঘটনা ঘটেনি। এরকম পরিস্থিতিতে দর্শক আপনার কি মনে হয় যে কি আলোচনা হচ্ছে, কি হচ্ছে আদতে যমুনায়? পরিস্থিতি কি সত্যিই খারাপ দিকে যাচ্ছে? বিএনপি এবং জামাতের অবস্থান, এনসিপির অবস্থান কি এতটাই কঠোর হয়ে পড়েছে যেটা কোনোভাবেই সরকার নিজেদের অনুকূলে নিয়ে আসতে পারছে না? যদি তাই হয়, জুলাই সনদকে কেন্দ্র করেই যদি তাই হয়, বিএনপি নেতারা বিভিন্নভাবে বলার চেষ্টা করছেন যে জুলাই সনদের দরকার নেই। মির্জা ফখরুল আজকেই একটা অনুষ্ঠানে বলেছেন, জুলাই সনদের বই দেখিয়ে বলেছেন যে এইখানে যা লেখা আছে সেই লেখাতে আমরা স্বাক্ষর করিনি, আমরা যেটাতে স্বাক্ষর করেছি সেটা আমরা চাই। অর্থাৎ তিনি স্পষ্ট করে আবারও রুহুল কবির রিজভির পরে আবারও মির্জা ফখরুল দাবি করলেন যে তাদের স্বাক্ষর করা জুলাই সনদ পাল্টে ফেলা হয়েছে, পৃষ্ঠা পাল্টে ফেলা হয়েছে। এটা মারাত্মক একটা অপরাধ। যদি ঐকমত্য কমিশন এই ধরনের কাজ করে থাকেন তাহলে নিশ্চিত করেই সেটা দলগুলোর সঙ্গে প্রতারণা করারই শামিল। এখন প্রশ্ন ওইটাই আসছে যে ঐকমত্য কমিশনের কাজগুলো যাকে দিয়ে করানো হলো, সংবিধান সংস্কারের কাজগুলো যাকে দিয়ে করানো হলো, সেই প্রফেসর আলী রিয়াদ, যাকে আমেরিকা থেকে উড়িয়ে আনা হয়েছিল, যিনি আমেরিকারও নাগরিক, দ্বৈত নাগরিক, তাকে নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছে যে একজন বিদেশি নাগরিক কেন আমার দেশের সংবিধান নিয়ে কাটাছেঁড়া করবেন, তিনি আমার দেশের সংবিধান সংশোধন কেন করবেন, এরকম অনেকে অনেক কথা বলার চেষ্টা করেছেন তখন এখন মনে হচ্ছে যে তিনি পত্রিকাকেও যেটা বলেছেন যে তিনি আর ঐকমত্য কমিশনের সঙ্গে নেই, তিনি তার আগের পেশাতে ফিরে যেতে চান। এখন এই ব্যাপারগুলো সরকার দেখবে। তার মানে হচ্ছে সরকারকে একটা বিপদের মুখে ফেলে তিনি চলে গেলেন। সরকারকে এই বিপদের মুখে ফেলে যখন চলে গেলেন, তখন সরকার এটাকে কিভাবে হ্যান্ডেল করতে পারে, একা পারে কিনা, একা পারছে না বলেই 3 বাহিনী প্রধানের আশ্রয় নিতে হচ্ছে কিনা, সেই ব্যাপারগুলো হয়তো বা রাতের মধ্যেই আমরা পরিষ্কার হতে পারবো কিছুটা, হয়তো পুরোটা পরিষ্কার হওয়া যাবে না। তবে এটুকু বলা যায় যে সামনের রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হতে চলেছে এবং সেটা এমন পরিস্থিতির দিকে যেতে পারে যে আইদার নির্বাচন হবে না, অথবা এরকম পরিস্থিতি মোকাবেলা করতে বিব্রত বোধ করে প্রফেসর ইউনূস পদত্যাগ করে ফেলবেন, নতুন আরেকটা তত্ত্বাবধায়ক সরকার আসবে, এরকম অনেক কিছু চতুর্দিকে আলোচিত হচ্ছে। দর্শক, আপনার ভাবনা কি হতে চলেছে? যমুনাতেই বা কি হচ্ছে, কি আলোচনা হচ্ছে? যেটাই হোক, সেটা যেন দেশের মঙ্গলে, দেশের স্বার্থে কোনো ধরনের অরাজক পরিস্থিতি তৈরি না হওয়ার বন্দোবস্ত যেন তারা করতে পারেন, সেই শুভ প্রত্যাশা আমাদের থাকবে। আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স। দেশের রাজনীতি যখন একেবারে 3 মেরুতে বলা যায়, এক মেরু বিএনপি, গণভোট নিয়ে তাদের শক্ত অবস্থান, তারা কোনো অবস্থাতেই জাতীয় নির্বাচনের আগে গণভোটের পক্ষে না, এবং তার চেয়েও কঠোরতর অবস্থান হচ্ছে জুলাই সনদে তাদের সঙ্গে প্রতারণা, বাটপাড়ি, বেইমানি তাদের সঙ্গে এবং জনগণের সঙ্গে করা হয়েছে বলে বিএনপির দিক থেকে অভিযোগ। বিএনপির মানুষজন ইতিমধ্যেই ক্যাম্পিংয়ে নেমে গেছেন না ভোটের পক্ষে। আর অন্যদিকে আরেক পক্ষ জামাতে ইসলাম বা এনসিপি, একই পক্ষ, তারা গণভোট চায় আগে এবং অনড়। বিএনপি এর মধ্যেই জামাতে ইসলামকে উল্লেখ করে বিভিন্ন কথাবার্তা বলছে, 71কে টেনে আনছে, 71কে জামাত ইসলাম ছোট করছে, বা জামাত এনসিপি তারা 24 দিয়ে 71কে ঢেকে ফেলার চেষ্টা করছে। এরকম সিচুয়েশনে আরও একটা শক্তিশালী পক্ষ আওয়ামী লীগ, অনেকটা দেশের বাইরেই বলা যায় এবং দেশের ভেতরে। এই 3 পক্ষর যখন ত্রিমুখী রাজনৈতিক সংঘাত বিরোধের মুখোমুখি বাংলাদেশ, তখন অনির্ধারিত বলবো এবং আকস্মিক বলবো, হঠাৎ বলবো, কারণ হচ্ছে আগে থেকে এগুলো ঘোষণা করা হয়নি বা কোনো শিডিউল প্রোগ্রাম আগে থেকে জানানো হয়নি। যদি প্রোগ্রাম হওয়ার পর আনুষ্ঠানিক কথাবার্তা বলা হচ্ছে। খবরে নজর দিই,
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীর প্রধানরা যমুনায় গিয়েছেন। তারা প্রধান উপদেষ্টার সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠক করবেন বলে জানা গেছে। এটা হচ্ছে জাস্ট তারা যাওয়ার পর পত্রপত্রিকা যে রিপোর্ট এসছে। অনেক কথাই আসে, অনেক কথাই সেসব বৈঠকের আসে না, এটাই স্বাভাবিক। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ইস্যু সব বাইরে চলে আসবে, সব মিডিয়ায়, প্রেসে বলে দিবে, এটা ভাবার কোনো কারণ নেই। আর প্রেসে যেটা বলবে সবসময় এটাই ঠিক, এটাই হয়েছে, সেটাও ভাবার কারণ নেই। যাক, শনিবার সন্ধ্যা 7:30 এই বৈঠক শুরু হয়, মানে শুরু হতে পারে, তখন লেখা ছিল প্রধান উপদেষ্টার কার্যালয়ের সূত্র ধরে পত্রিকাটি রিপোর্ট করেছে। জানা যায় এটি প্রধান উপদেষ্টা কলন কোনো বৈঠক নয়। 3 বাহিনী প্রধানরা নিজেরা আলোচনা করে প্রধান উপদেষ্টার কাছে যাচ্ছেন। খুব সিগনিফিক্যান্ট ইনফরমেশন কিন্তু কালের কণ্ঠ দিচ্ছে যে এটি প্রধান উপদেষ্টার ডাকা কোনো বৈঠক নয়, 3 বাহিনী প্রধানরা নিজেরা আলোচনা করে প্রধান উপদেষ্টার কাছে যাচ্ছেন। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বেশ আগে থেকেই 3 বাহিনী প্রধানের একটি বৈঠকের শিডিউল ঠিক করা ছিল, তবে আজকের বৈঠক কি বিষয় এবং কি আলোচনা হবে সে সম্পর্কে কিছু জানা যায়নি। এর পরপরই সিএ প্রধান উপদেষ্টার যে ফেসবুক আইডি চিফ অ্যাডভাইজার বাংলাদেশ জিওভি, সেই জায়গায় একটি পোস্টে জানানো হয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে 3 বাহিনী প্রধানের সাক্ষাৎ, নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা। কালের কণ্ঠ এক জায়গায় কিন্তু বলছে যে 3 বাহিনী প্রধান নিজেরা গিয়েছেন, বাহিনী প্রধান নিজেরা উদ্যোগী হয়ে নির্বাচন প্রস্তুতি নিয়ে বৈঠকে গিয়েছেন। যাক, যেটা আনুষ্ঠানিকভাবে জানা যাবে সেটাই তো বলতে হবে। আগামী ফেব্রুয়ারি প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন নিশ্ছিদ্র নিরাপত্তা বজায় থাকে এবং নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সে বিষয়ে সব ধরনের প্রস্তুতি নিতে 3 বাহিনী প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক দলগুলোর মধ্যে গিট্টু লাগানোর চাবিটা নিজের হাতে রেখে শনিবার সন্ধ্যা 7:30 সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উপস্থিত ছিলেন। বৈঠকে জাতীয় নিরাপত্তার পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সামরিক বাহিনীর সদস্যদের কঠোর পরিশ্রমের জন্য সাধুবাদ জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, গত 15 মাসে সেনাবাহিনী সহ সব বাহিনীর সদস্যরা দেশে আইন শৃঙ্খলা রক্ষায় অত্যন্ত কঠোর পরিশ্রম করেছে। আসন্ন নির্বাচনের জন্য নিশ্চিত নিরাপত্তার চাদরে ঢাকা থাকে, সেজন্য তিনি 3 বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। আমরা শুনি মনোযোগ দিয়ে সবটাই, যে এই প্রধান উপদেষ্টা বাংলাদেশের কয়েকদিন পরে ব্যর্থ সিলটা লাগবে জোরে সোরে কিনা জানি না। প্রধান উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারি প্রথমার্ধে অনুষ্ঠিতব্য নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং উৎসব মুখর করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আজকের বৈঠকে নির্বাচনের জন্য সামরিক বাহিনী সব ধরনের প্রস্তুতি নেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন 3 বাহিনী প্রধান। 3 বাহিনী প্রধান, মানে কালের কণ্ঠের রিপোর্ট, ওই লাইনটা যদি সত্য হয়, 3 বাহিনী প্রধান স্বেচ্ছায় গিয়ে প্রধান উপদেষ্টাকে এইগুলো নিশ্চিত করেছেন। নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা রক্ষায় 90,000 সেনা সদস্য, 2,500 নৌবাহিনীর সদস্য এবং কিছু বিমান বাহিনীর সদস্য থাকবে। প্রতিটি উপজেলায় 1 কোম্পানি সেনা মোতায়েন থাকবে। আজকের বৈঠকে আগামী 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের আয়োজনে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান 3 বাহিনী প্রধান। ইন্টারেস্টিং, এটা তো খুবই ভালো কথা, কিন্তু মানে ধরেন নির্বাচন তো জোর করে উৎসব মুখর হওয়ার জিনিসটা, মানে জোর করে যেরকম ঈদ পূজা পার্বণ করা যায় না, জোর করে তো এরকম নির্বাচন করা যায় না। এখন প্রধান উপদেষ্টা যদি রাষ্ট্রের যেই ভেজাল এখন লেগেছে এবং ওনার খুব পেয়ারের মানুষ আলী রিয়াদ সাহেব যে জুলাই সনদ গিলানোর জন্য এবং ওনার পেয়ারের দল এনসিপি জুলাই সনদ গিলানোর জন্য যেই অবস্থা দেশে তৈরি করেছে, এই অবস্থার মধ্যে তিনি এখন এসে মানে প্যাচগুজ সমস্তটা লাগিয়ে দেশের 14টা-12টা যা যা লাগে সেগুলো করে অর্থনীতি, সামাজিক, সাংস্কৃতিক সব কিছুকে এবং ধর্মীয় সব কিছুতেই একটা হজবরল করে উনি এখন উৎসব মুখর নির্বাচনের জন্য যে প্রস্তুতির কথা বলছেন, এই 15 মাস পর ওনার এই সিরিয়াসনেসটা এটা আরও যেন সন্দেহ তৈরি করে। কারণ যে 15 মাস তার সময় ছিল, সেই 15 মাসের সময়ের কাজ তিনি সময় করলেন না, অসময়ে তিনি এটা করছেন। আমাদের বুঝতে হবে, মানতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক।